একটি ছেলে একদিন তার বাড়িতে জানায় তার বাবা মাকে যে সে একটি মেয়েকে খুব পছন্দ করে, ভালোবাসে। তাই সেই ছেলেটি চায় সেই মেয়েটিকে তার বাবা মায়ের সাথে আলাপ করাতে এবং ভবিষ্যতে মেয়েটিকে বিয়ে করতে। এই কথাটা যখন তার বাবা মা শোনে, তারা কিন্তু ব্যাপারটা একেবারেই কিন্তু সমর্থন করেননি। তারা প্রথমেই ব্যাপারটায় আপত্তি তোলে এবং বলে যে এরকম কোনো কিছু তারা মানবেন না। এরপরে বহু অশান্তি হয় এবং আলটিমেটলি ছেলেটি তার বাবা মাকে বোঝাতে সক্ষম হয় এবং বাবা মায়ের অনুমতি নিয়েই মেয়েটিকে বিয়ে করে। বিয়ে করার পরে পরের দিন সকালবেলা নববধূ যখন তার শ্বশুর বাড়িতে অর্থাৎ ছেলেটির বাড়িতে আসে, তখন সেখানে গিয়ে দেখা যায় মোড় একেবারেই ঘুরে গেছে। সেটা আমি কেন বলছি? কারণ ছেলেটি বিয়ে করে তখন বউ নিয়ে যায়, দেখে যে তার বাবা মা কিন্তু একেবারেই বিয়েটা মানতে রাজি নন এবং সেখানে নববধূকে বরণ করে ঘরে তোলা তো দূরের কথা, তাদেরকে গেট থেকে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। এরকম একটা হৃদয় বিদারক ঘটনার পরে কীরকম একটা অবস্থা সৃষ্টি হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা সকলেই বুঝতে পারছেন। এবং আজকের এই ঘটনাটা কিন্তু ঠিক এই ঘটনার পর থেকে শুরু হয় এবং এরপরে যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল সেটাই আমি আজকে আপনাদেরকে এই এপিসোডে বলবো। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। আর একটা ছোট্ট কথা বলতে চাই, আমাদের এই ভূত ভগবান চ্যানেলের তরফ থেকে একটা নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল দ্য বংশপাল। এই চ্যানেলে আমেরিকায় আমরা যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, প্রকৃতি, এখানকার দোকান পাশে কী কী পাওয়া যায় কিনতে, এই সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে। আপনারা বহুদিন থেকে আমাদেরকে বলছিলেন যে যেখানে থাকি সেখানকার ছবি দেখাতে, ভিডিও দেখাতে, কিন্তু সেগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই জন্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেল দ্য বংশপাল। যদি ভালো লাগে এই চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমি আশা রাখি যে এই চ্যানেলের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আপনাদের খুবই পছন্দ হবে। আমি নতুন চ্যানেলের লিঙ্কটাই ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার আমি চলে যাচ্ছি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি, যেহেতু এটা একটা পারিবারিক ঘটনা, তাই সঙ্গত কারণে উনি ওনার আসল নামটা রিভিল করতে বারণ করেছেন। তো সেই জন্য আমি ওনার আসল নামটা এই ঘটনায় রিভিল করব না। তো এই ঘটনাটা বলার সময় আমি ওনাকে মামন বলেই সম্বোধন করছি এবং উনি জানিয়েছেন উনি খুব রিসেন্ট একটি কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হয়েছেন। তো মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে প্রথমে কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এই মামনের যিনি বাবা ছিলেন তিনি কিন্তু তখন চাকরি বাকরি করছেন, ওনার কিন্তু উনি স্বাবলম্বী। তো উনি ওনার বাড়িতে জানালেন যে উনি একটি মেয়েকে ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান। এবার এই কথাটা যখন মামনের বাবা তার বাবা মাকে জানায় তো তারা কিন্তু প্রচণ্ড অশান্তি করে কথাটা শুনে এবং তারা কোনোভাবেই বিষয়টাকে মেনে নিতে চান না প্রথমে। তো এটার পরে দীর্ঘ অশান্তির পরে এই যে মামনের যিনি বাবা ছিলেন তিনি কিন্তু তার চেষ্টা চালিয়ে যেতেন তার বাবা মাকে কনভিন্স করার। তো এরকমভাবেই কিছুদিন যেতে যেতে আলটিমেটলি কিন্তু উনি ওনার বাবা মাকে কনভিন্স করে নেন। আচ্ছা, এই মামনের যিনি বাবা ছিলেন ওনারা কিন্তু 2 ভাই 1 বোন। তো যখন বহুদিন থেকে বাড়ির লোক চেষ্টা করেছে অনেকভাবে ছেলেকে বোঝানো যে মেয়েটিকে বিয়ে করিস না, বিয়ে করিস না, তো যখন দেখছে যে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, তো তখন কিন্তু আলটিমেটলি বাড়ির লোক বলে যে ঠিক আছে তুই তাহলে মেয়েটাকে বিয়ে কর
এবং সেই সময় ওদের ফ্যামিলিতে, এই মামনের বাবার আর কি ফ্যামিলিতে কিছু একটা একটা প্রবলেম ছিল। তো সেই কারণে ওরা বলে যে আমরা বড় করে ওরকম মানে লোক নিয়ে বিয়ে করতে যাওয়া এটা আমরা এখন করতে পারবো না, তুই আপাতত বিয়ে করে নিয়ে চলে আয়, পরে আমরা 1-1.5 মাস পরে একটা ছোট করে অনুষ্ঠান করব। এবার যেখানে বাবা মা একেবারেই মেনে নিচ্ছিল না, তো সেই জায়গা থেকে হঠাৎ বাবা মা মেনেছে। আর মানে এই সময় মামনের মায়ের যে ফ্যামিলি ছিল তারাও অত্যন্ত গরিব ছিল, ফলে তাদের পক্ষেও বিশাল ধুমধাম করে মেয়ের বিয়ে দেওয়াটা কিন্তু সম্ভবপর ছিল না। তো যাই হোক, তো এরপরে একদিন যেদিন আর কি বিয়ের দিনটা স্থির হয় সেদিন মাত্র 20-25টা লোকের উপস্থিতিতে কিন্তু এই মামনের মা বাবার বিয়ে হয়েছিল। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে মামনের বাবারা 2 ভাই 1 বোন, তো কোনো না কোনো কাজে ছুতো দেখিয়ে ওই ভাই বোন কেউই কিন্তু এই মামনের বাবার সাথে তার বিয়েতে আসেনি। তো উনি একজন ওনার বন্ধুকে নিয়ে এবং তার ফ্যামিলি নিয়ে উনি বিয়ে করতে এসেছিলেন। তো যাই হোক, তো এই বিয়েটা ভালোভাবেই হয়ে যায়। 20-25 জন মাত্র লোক ছিল। তো বিয়ে করে যখন নববধূকে নিয়ে এই মামনের বাবা তার নিজের বাড়িতে যায়, সেখানে বরণ করে বউকে ঘরে তোলা হবে, ছেলের বউকে, এটাই তো হয়ে থাকে। কিন্তু ওনার বাবা যখন তার স্ত্রীকে মানে মামনের মাকে বিয়ে করে নিয়ে যায় তার বাড়িতে, সেখানে গিয়ে দেখে মানে এতদিন অবধি যা যা কথা হয়েছিল, ইভেন বিয়ে করতে যাওয়ার আগে অবধি সবার যেরকম ভাবমূর্তি ছিল, ঠিক বিয়ে 1 রাতের পরে, বিয়েটা হয়ে যাওয়ার পরে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে চেঞ্জ হয়ে যায়। বিয়ে করিয়ে নিয়ে গেছে কোথায়, মানে ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে নববধূকে, সেরকম কোনো কিছু কিন্তু হয় না। উল্টে তারা কিন্তু এই বিয়েটাকে মানবে না বলে জানিয়ে দেয়। এবং শুধু জানিয়ে দেয় তাই নয়, ওই অবস্থাতে ওই নতুন সদ্য বিবাহিত নিজের ছেলের বউকে কিন্তু একেবারে বাড়ির গেট থেকেই এমন বাজে বাজে কথা বলা হয়, এমন তাদেরকে অপমান করা হয়, তাদেরকে কিন্তু এক কথায় বলা যেতে পারে যে তাড়িয়ে দেওয়া হয়। ভাবুন, মানে একটি ছেলে সে এত আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে বিয়ে করলো সংসার করবে বলে, তার নিজের বাবা মা তার ভাই বোন তাদেরকে কিন্তু একদমই প্রত্যাখ্যান করে এবং তাকে বাধ্য হয়ে কিন্তু মানে সে ঘরেও ঢুকতে পারে না, সে বউকে নিয়ে ওই অবস্থাতেই মানে বাড়ির বাইরে অনেকক্ষণ তারা দাঁড়িয়ে থাকে, অনেক রকমের কথা কাটাকাটি হয়। পাড়ার লোকও অনেকে তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করে যে ছেলে যখন বিয়ে করেছে তাহলে তাকে ঘরে তুলে নাও, কিন্তু তারা কিন্তু তার মানে একেবারেই নিজেদের জায়গায় অটল থাকে এবং ছেলেকে তাড়িয়ে দেয়। এমতাবস্থায় তো মানে একেবারে মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মানে সে বিয়ে করতে যাওয়া, যখন সে বাড়ি থেকে বেরিয়েছিল বিয়ে করতে যাওয়ার জন্য, তখনও তার মনে অন্য রকমের প্ল্যানিং ছিল, অন্য রকমের চিন্তাভাবনা ছিল। কিন্তু হঠাৎ করেই যে তার বাবা মা বিয়ের পরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর ঘরে ঢুকতেই দেবে না, এটা কিন্তু তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এরপরে 1 সপ্তাহ তারা ওই বন্ধু যে ছিল সেই বন্ধুর বাড়িতে থাকে। এবার দেখুন, বিয়ের পরে সে বউ নিয়ে রয়েছে, দিনের পর দিন তো অন্য কারোর বাড়িতে থাকা সম্ভব নয়। তো অনেক কষ্ট করে ওনারা কিন্তু একটা ঘর ভাড়া নেয় একটা জায়গায়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই মামনের বাবা যখনই বিয়ে করে, বিয়ের পর থেকে কিন্তু মামনের বাবার বাড়ির লোকেরা তার সাথে কিন্তু একেবারেই সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। এবং এই যে পুরো বিষয়টা ঘটে, এই পুরো বিষয়টার মধ্যে 2টো মানুষের ইন্ধন কিন্তু সব থেকে বেশি ছিল। সেটা হচ্ছে, এক হচ্ছে মামনের মানে বাবার যে এক ভাই ছিল এবং তার যারা বোন ছিল, এই দুজনের মদতেই কিন্তু মানে পুরো ঘটনাটা ঘটে। এবারে প্রথম দিকে সেই থেকে একটা স্ট্রাগল শুরু হলো, ওইরকমভাবে সমস্ত কিছু আবার জিরো থেকে শুরু করা, আর খুব বিশাল বড় চাকরি করতো যে ওনার বাবা তা কিন্তু নয়। ফলে ওইরকম করে মানে জীবনের শুরুতেই, মানে বিবাহিত জীবনের শুরু থেকেই একটা প্রচণ্ড স্ট্রাগল শুরু হয়ে যায়। প্রচণ্ড কষ্ট করে মানে ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত এক একদিন করতে পারতো না, এরকম কষ্ট করে কিন্তু দিনের পর দিন কাটতে থাকে। এরকমভাবে যখন বেশ কিছুদিন মানে কেটে যায়, তারপরে আস্তে 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 অনেক কষ্ট করে করে একটু ওদের উন্নতি হয়, আর্থিক উন্নতি একটু হয়। এবং ওরা প্রথম দিকে, যেটা আমাকে মামন লিখেছে ইমেলে, যে প্রথম দিকে ওরা না মানে একটা খুব মানে একটা ছোট্ট ঘরে ভাড়া থাকতো ওর বাবা মা, ওরকমভাবে তাড়িয়ে দেওয়ার পর একটা ছোট্ট সামান্য ঘরে ভাড়া থাকা শুরু করে। তো সেখান থেকে যখন একটু আর্থিক উন্নতি হয়, সেখান থেকে ওরা একটা ঠিকঠাক ঘর ওরা ভাড়া নেয়
এবং সেখানে আস্তে আস্তে থাকা শুরু করে। এবং এর মধ্যে কিন্তু কোনো রকম মানে মামনের যে দাদু ঠাকুমার বাড়ি থেকে কোনো রকম কোনো যোগাযোগ আর করা হয় না। মানে ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে, এটা এতটাই বড় অপরাধ হয়ে যায় ওনাদের চোখে যে তারা কিন্তু সমস্ত রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। এইভাবে মোটামুটি বেশ কিছু বছর কেটে যায় এবং তারপরে কিন্তু একটি মেয়ে হয়। সেই মেয়েই হচ্ছে এই মামন। তো যখন ওই মেয়ে হলো, মেয়ে হওয়ার খবর যখন ওদের কাছেও যায়, কারণ খুব বেশি দূরে থাকতো তা নয়, এবার মেয়ে হওয়ার খবর যখন গেছে তখনও সেখান থেকে কিন্তু কেউই আসে না, মেয়েকে দেখতেও আসে না, মেয়ের খোঁজ খবর নিতেও আসে না। বাড়ির নাতনিকে সেভাবে যে তার যে একটা সম্মান, তার যে একটা ভালোবাসা প্রাপ্য ছিল, সেরকম কিন্তু কিছুই হয় না। এরপরে যেদিন মামনের অন্নপ্রাশন ছিল, আমি বললাম যে ওদের বাবা মায়ের তো খুব একটা অবস্থা ভালো ছিল না, ওনার বাবা বিশাল চাকরি করতেন তাও নয়, তো খুব ছোট করে একটা ঘরোয়া করে একটা অনুষ্ঠান করে ওই ঠাকুরের প্রসাদ দিয়ে ওই অন্নপ্রাশনটা করার একটা ব্যবস্থা করা হয়েছিল। আর মামনের মায়ের যে বাপের বাড়ি ছিল তারাও কিন্তু খুব গরিব ছিল। হুম। ওনার মা রীতিমতো মানে শালপাতা বানানো থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো কাজ করে মানে সংসার আর কি চালাতেন। তো যাই হোক, তো এই যে অন্নপ্রাশন যেদিন আর কি দিনটা স্থির হয়, ঠিক তার আগের দিন রাতের বেলা প্রায় 12:30-1টা নাগাদ ওদের ঘরে না মানে দরজায় একটা কেউ টোকা মারে। তো এত রাতে কে আসবে, কারোর তো আসার নেই, ভেবেছে হয়তো পরের দিন অন্নপ্রাশনের কাজকর্ম আছে, পুজো আছে, তো হয়তো সেই জন্য কেউ এসছে। তো দরজাটা খোলে। তো দরজাটা যখন খোলে, তো তখন দরজা খোলার পরে মামনের মা যা দেখেন বা যাকে দেখেন সেটা দেখে না উনি অবাক হয়ে যান। তো উনি দেখেন যে দরজায় ওনার শ্বশুর মশাই দাঁড়িয়ে রয়েছে, মানে মামনের বাবার বাবা। উনি তো খুব অবাক হয়ে যান যে যারা এতদিন ধরে মানে মানে বেশ কিছু বছর হয়ে গেছে, যারা কোনো যোগাযোগ রাখে না, নাতনি হয়েছে খবর পেয়ে দেখতেও আসেনি, সে হঠাৎ করে ওই অন্নপ্রাশনের আগের দিন কেন এসছে। যাই হোক, তো উনি তো অবাক হয়ে যান। তো তারপরে ওর মা ওর বাবাকে ডেকেছে। তো দেখে সেও তো অবাক হয়ে গেছে যে তার বাবা এসছে হঠাৎ করে। তো তখন সে বলছে যে মানে আর কি মামনের যে দাদু, সে বলছে যে কাল তো আমার নাতনির অন্নপ্রাশন, তো আমি কিছু জিনিস এনেছি, সেটা আমি জানি আমার অনেক দায়িত্ব অনেক কর্তব্য ছিল, আমি কোনোটাই করতে পারিনি, কিন্তু আমার মনে হলো যে না, এবার আমার যখন নাতনি হয়েছে, কাল যখন ওর অন্নপ্রাশন, আমি দাদু হিসেবে ওকে কিছু দিতে চাই। তো দেখুন, বিয়ের পরে ওর ভয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, মাঝখানে কোনো খোঁজ খবর না নেওয়া, হঠাৎ করে আবার অন্নপ্রাশনের আগের দিন আসা, এই পুরো বিষয়টার মধ্যেই একটা রাগ, একটা অভিমান, সব কিছুই ছিল। তো তখন এই মামনের বাবা বলে যে না, তুমি যখন আমাদেরকে তাড়িয়েই দিয়েছিলে বিয়ের পরের দিনই, তাহলে তুমি আবার কেন এসেছো? আর তুমি তো নাতনি হয়েছে অনেক দিনই হয়েছে, তো তুমি তো একবারও দেখতেও আসোনি, তো তুমি এখন নাতনির জন্য কি উপহার আনবে? তোমার কোনো উপহার দেওয়ার কোনো দরকার নেই, তুমি যখন ইচ্ছে নাতনিকে দেখতে আসতে পারো, কিন্তু কোনো উপহার আমি তোমার থেকে নেব না। তো উনি অনেক জোর করে, তো জোর করার পরে তো মামনের বাবা তো ওটা নেয়ই না। তো যখন দেখছে যে ছেলেকে বলে হচ্ছে না, তখন সে ছেলের বউয়ের হাতে জোর করে একটা সোনার চেন আর 15,000 টাকা দিয়ে যায় এবং বলে যে আমি অনেক কিছুই করতে চাই বা আগেও করতে চাইতাম, কিন্তু সেটা আমি কোনো কারণে করতে পারিনি, আমি অনেক কথা বলতে চাই কিন্তু আমি বলতে পারিনি, সেটা হয়তো আমারই অক্ষমতা, কিন্তু এটুকু আমি আমার নাতনির জন্য দিয়ে গেলাম, এই চেনটা এবং এই টাকাটা ওর ভবিষ্যতের জন্য। জানি খুবই সামান্য কটা টাকা, কিন্তু তবুও। এই বলে সে কোনো রকমে জোর করে তার ছেলের বউয়ের হাতে জিনিসগুলো দিয়ে সে বেরিয়ে যায়। তো বাড়িতে সবাই একটু মানে ওনারা একটু অবাকই হয়ে গেলেন যে কি এমন ঘটনা ঘটলো হঠাৎ করে, যে এতদিন পরে মানে বাড়ি চেনে, খুব মানে খুবই দুটো বাড়ির মধ্যে যে বিশাল দূরত্ব আছে তাও নয়, কেন এরকম হচ্ছে। যাই হোক, কিছুই বোঝা টোঝা কিছুই গেল না। তো তারপরে কোনো রকম করে ওই অনুষ্ঠানটা হয় এবং তারপরে আস্তে আস্তে যেরকম সংসার চলছে সেরকম, এরপরে কিন্তু আবার কোনো যোগাযোগ নেই। যাই হোক, তো এর মাঝখানে যেটা মামন লিখেছে, যে মাঝখানে ওনার মানে এই মামনের যে বাবার যে আর এক ভাই ছিল আর এক যে বোন ছিল, তাদেরও বিয়ে হয়ে যায়, কিন্তু তারা না মানে একদমই এই মামনের বাবাকে পছন্দ করতো না এবং তারা সবসময় চাইতো যেন মামনের বাবা তার নিজের বাড়িতে না যায় বা তার নিজের বাবা মা যেন এর সাথে কখনোই কোনো সম্পর্ক না রাখে।
মানে একেবারে যাকে বলে পরিবার থেকে একেবারে বিচ্যুত করে দিয়েছিল। এবং সেই বিচ্যুত হওয়ার পিছনে কিন্তু এই মামনের বাবার এক ভাই এবং তার বোন, এদের হাতটা কিন্তু বিশাল ছিল। এবং রাস্তাঘাটে কখনো দেখা সাক্ষাৎ যদি ভুলেও হয়ে যেত, তারা কিন্তু কথা তো বলতোই না, এবং সবসময় চাইতো যে ওরা যেন বাড়িতে না আসে, ওদের সাথে যেন কোনো রকম কোনো সম্পর্ক না থাকে, এইরকম। আর এটুকু মামনের মা বুঝতে পারতো যে মামনের মাকে তো এরা একেবারেই পছন্দ করে না, একদমই পছন্দ করে না। যাই হোক, তো এরকমভাবে চলতে থাকে, চলতে চলতে আস্তে আস্তে মামনও বড় হচ্ছে। এর ফলে মানে এইরকমভাবে যখন মোটামুটি চলছে, এরপর হঠাৎই একদিন কিন্তু মামনের বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। এবং এমনভাবেই উনি অসুস্থ হয়ে পড়েন, মানে এত সাডেন ব্যাপারগুলো, ঘটনাগুলো পরপর পরপর ঘটে যায় যে ওনার ঠিকমতো যে চিকিৎসা করবে সেই চিকিৎসা করাটা পর্যন্ত ঠিকমতো হয় না। এবং এই সময় মানে এই মধ্যবর্তী সময়টা কিন্তু ওদের খুব খারাপ গেছিল, কারণ ওর বাবা খুব অসুস্থ ছিল, ফলে উনি ঠিকমতো কাজে যেতে পারতেন না। তো ওর মানে এই এমস্তাবস্থায় ওনার মা আর কি, মামনের মা মনে করলো যে না, আমার নিজের কিছু করা উচিত। তো উনি মাঝখানে অনেক কষ্ট করে, ওই মেয়ে ছোট থাকা অবস্থাতেই উনি ওখানকারই মানে কাছাকাছি একটা জায়গায় নার্সিং ট্রেনিং নেওয়া শুরু করেছিলেন। তো যখন ওর বাবা অসুস্থ হয় তখন কিন্তু ওনার নার্সিং ট্রেনিংয়ের একদম শেষের দিক ছিল। তো উনি তখন কি করতেন, ওনার ট্রেনিং যতটুকু সময় চলতো তার বাইরেও কিন্তু উনি ছোট ছোট মানে আয়ার কাজ করতেন, হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টার জন্য উনি কাজ করতেন। এবং তার সেই করে করে উনি কিন্তু সংসারে যেটুকু যা আর কি প্রয়োজন সেটুকু উনি মেটাতেন। তো এরকম করে চলতে চলতে যখন মানে একটা সময় এলো যে ওনার বাবার অবস্থা প্রচণ্ডই খারাপ হয়ে গেল, এবং তারপরে কিন্তু আনফর্চুনেটলি ওনার বাবা মারা যান। মামনের বাবা মারা যান, এবং পুরো সংসারের দায়িত্বটা এসে কিন্তু এই মামনের মায়ের উপরে পড়ে। এইবারে যখন মারা গেল, তো তখন মানে খবরটা তো তার বাড়িতেও জানতে পারলো, এবং তারা মানে জাস্ট একবার বাড়ির লোকেরা জাস্ট খুবই কম সময়ের জন্য আসে, এসে তারা কিন্তু একবার দেখে চলে যায়। এবং দেখে যখন তারা চলে যায়, তো তারা এটাই মানে বারবার বারবার বলতে থাকে যে এই সমস্ত কিছুর জন্য কিন্তু মামনের মা দায়ী। ঠিক আছে, যেখানে মানে মেয়েকে নিয়ে উনি এত কষ্ট করেছেন, মানে তিনজনেই এত কষ্ট করেছে, ছেলে যতদিন বেঁচে ছিল কোনোদিনও তাকে বিয়ের পরে কাছে টেনে নেয়নি, কখনো কোনো কিছুই ভালো হয়নি, কিন্তু তারপরেও তারা কিন্তু অভিযোগটা করে। এবং তারা সবসময় ওর মাকে খুব ছোট করে, খুবই আক্রোশ করে, আক্রমণাত্মক ভঙ্গিতে বলতো যে তোমার জন্যই কিন্তু আজকে আমাদের বাড়ির ছেলে মারা গেছে। তো এই সমস্ত বিষয়গুলো যখন আস্তে আস্তে হয়, তো তখন না আস্তে আস্তে মানে এই মামনের যিনি মা, তিনি না এগুলো সহ্য করতে পারেন না। একে পুরো সংসারের দায়িত্ব তার উপরে, মেয়ে ছোট, মেয়েকে পড়াশুনো শেখাতে হবে, মানুষ করতে হবে, ওনার একটা বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ি ভাড়া, খাওয়া খরচ, পড়াশুনোর খরচ, এইগুলো নিয়ে একেই উনি প্রচণ্ড নাজেহাল অবস্থা। তার মধ্যে মানে যখনই আশেপাশে দেখা হচ্ছে শ্বশুরবাড়ির কোনো লোকজনের সাথে, ওরা এমন করেই কথাগুলো রটিয়ে দিয়েছিল, সমস্ত মানুষ এটাই মনে করতো যে এই ঘটনাটার জন্য মামনের মাই দায়ী। যাই হোক, তো উনি তো আমি বললাম যে উনি যেহেতু নার্সিং ট্রেনিং নিয়েছিলেন, তো উনি একটা জায়গায় নার্স হিসেবে কাজে ঢুকলেন। এবং এতটাই কষ্ট করে মামনের মা মামনকে মানুষ করা শুরু করে যে মানে হয়তো স্কুল থেকে ফিরছে, ওনার মা বাড়িতে নেই, তো পাশের বাড়িতে এসে কিন্তু ও থাকতো। এবং যখন ওর মা আবার মানে ডিউটি থেকে ফিরতো, তখন ওনার মা ওই পাশের বাড়ির থেকে মেয়েকে নিয়ে ঘরে ঢুকতো। মানে এতটা কষ্ট করে সব কিছু করতে হলো। আচ্ছা, এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আরো মারাত্মক। সেটা হচ্ছে যে বাড়ির যারা আরও যে দুই ভাই ছিল, মানে এই মামনের যে বাবার যে আরেক যে ভাই এবং আরেক যে বোন, তারা মানে এক এক দিন বাড়িতে আসে, মানে মামনদের বাড়িতে আসে, এসে ওর মাকে শাসিয়ে যায় যে সে যেন কখনোই কোনো সম্পত্তি দাবি করতে ওই বাড়িতে না যায়। বলে যে দেখো, আমাদের দাদা মারা গেছে, তুমি কিন্তু ভেবো না যে তোমাকে কোনো সম্পত্তি আমাদের বাড়ি থেকে দেয়া হবে, তোমার মেয়ের দায়িত্ব তোমার, আমাদের কোনো দায়িত্ব নেই, এবং তুমি ওই বাড়ির ধারে কাছে ঘেঁষবে না, এবং যদি তোমাকে দেখেছি ওই বাড়িতে যেতে, কোনো টাকা পয়সা দাবি করতে বা কিছু করতে, তাহলে কিন্তু মানে এর ফলাফল খুব একটা ভালো হবে না। এইরকম করে কিন্তু 2-3 দিন এসে ওদেরকে শাসিয়ে যায়। ও তো তখন, মামন তখন খুবই ছোট। তো এমতাবস্থায় ওর মায়ের ব্যাপারটা এতটাই খারাপ লাগে, ওর মা মনে মনে ঠিক করে নেয়
যে ওনার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। এখানে যদি উনি থাকেন তাহলে কোনো না কোনো কিছুই হয়তো উনি করবেন না, কিন্তু বেকার হয়তো কখনো না কোনো ঝামেলা এরা জড়িয়ে দিতে পারে। এবং উনি মনে করেন যে এরকম পরিস্থিতিতে যদি আমার মেয়ে বড় হয় তাহলে মেয়ের উপরেও কিন্তু এর একটা খারাপ প্রভাব পড়তে পারে। কারণ ওরা যাকেই দেখতো তাকেই বলতো যে এই মামনের মায়ের জন্যই নাকি ওর বাবা মারা গেছে। অদ্ভুত বিষয়, কোনোখানে কোনো কারণ নেই, কিছু নেই। ওর মা যথেষ্ট সেবা শুশ্রূষা করতো, কিন্তু তারপরে ওই কথাগুলো ওর ইচ্ছে করে রটিয়ে দেয়। এবং যাতে মানে ওর বাবার দিকের বা ওর বাবার ভাগের কোনো সম্পত্তি তার মেয়ে বা তার বউ না পায়, সেই জন্য কিন্তু তারা সমস্ত রকমের ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিল। তো মামনের মা ভাবে যে না, এইভাবে তো আমার পক্ষে চলা সম্ভব নয়। তো উনি তখন অন্য জায়গায় কাজের খোঁজ করতে থাকেন যেখানে উনি থেকে কাজ করতে পারবেন। এবারে উনি যেখানে যে হসপিটালে নার্স হিসেবে কাজ করতেন, তো সেখানেই এক সিনিয়র নার্স দিদির থেকে উনি সমস্ত কিছু জানেন এবং ওই নার্স দিদিকে বলে যে কোথাও যদি আমি মেয়েটাকে নিয়ে যেতে পারি আমার খুব ভালো হয়, কারণ আমি না এখানে থাকতে চাইছি না। এখানে যদি থাকি তাহলে আমার মেয়েটাকে আমি ভালো করে মানুষ করতে পারবো না, মেয়েটার উপর একটা খারাপ প্রভাব পড়বে। এখনও ছোট আছে, ও এখন দেখে যে বাড়িতে সেরকম এরকম বলে যায় ওর পিসি কাকা, পরবর্তী সময় হয়তো আরও অনেক কিছু দেখতে হতে পারে। আমি চাই না আমার মেয়ে এগুলো দেখুক, আমার কিছু পাওয়ারও নেই, আমার সম্পত্তির দরকারও নেই, আমি কোনোদিনও বলতেও যাব না। তো তখন ওই সিনিয়র যে নার্স দিদি ছিলেন, তো তিনি তখন এই মামনের মাকে বলেন যে তুমি মুর্শিদাবাদে যে সরকারি যে আর কি যে হসপিটাল রয়েছে সেখানে নার্স নেওয়া হবে, তুমি সেখানে একবার যেতে পারো। তো তারপরে অনেক কিছু অনেক রকম একে ওকে ধরে তারপরে ওনার যে কাজের যে এক্সপেরিয়েন্স আছে সেসব দেখিয়ে আরও বিভিন্ন ধরনের যা যা প্রসিডিওর থাকে নার্স হিসেবে কাজ করার, তো সেগুলো উনি কিন্তু শুরু করেন। এবং সেটা করতে করতে অনেক সময় লেগে যায়। তো 6-7 মাস পরে ওনার কিন্তু পোস্টিংটা চেঞ্জ হয়ে যায় এবং পোস্টিং চেঞ্জ হয়ে উনি মুর্শিদাবাদে ইচ্ছে করে নিয়ে নেন পোস্টিং। এবার উনি তো মনে মনে খুব খুশি যে ঠিক আছে, অ্যাটলিস্ট মেয়েটাকে আমি যা হবার হয়ে গেছে, যাকে হারিয়ে ফেলার আমি হারিয়ে ফেলেছি, এবার আমি মেয়েটাকে যেন ঠিকঠাক করে মানুষ করতে পারি, এটাই ছিল ওনার মূল ইচ্ছে। যাই হোক, তো উনি মেয়েকে নিয়ে চলে গেলেন। ওখানেও একটা কষ্ট, মেয়েকে রেখে উনি আর ওখানে ওইভাবে থাকার জন্য আলাদা করে পারমিট নেওয়া, তো মেয়েকে নিয়ে উনি খুব কষ্ট করেই ওখানে থাকছিলেন। তো ইন দ্য মিন টাইম মানে এই ঘটনার প্রায় ওখানে উনি চলে গেছেন প্রায় 3-4 বছর পরে একদিন ওনার কাছে একটা ফোন আসে মামনের মায়ের কাছে। তো ফোনটা আসার পর উনি ফোনটা রিসিভ করেছেন। তো ফোনটা রিসিভ করার পরে না উনি শুনতে পাচ্ছেন যে ওনার শ্বশুরমশাই ফোন করেছে। তো উনি তো অবাক হয়ে গেছে যে এত বছর পরে আবার শ্বশুরমশাই কেন ফোন করেছে, আর আমার ফোন নাম্বারই বা পেলো কোথা থেকে। যাই হোক, তো শ্বশুরমশাই বলছে যে আমরা তো অনেক ভুল করেছি জীবনে, অনেক অন্যায়ও করেছি, ছেলে তো চলেই গেল এক ছেলে, তো আমি আর তোমার শাশুড়ি দুজনেই চাই যে তুমি নাতনিকে নিয়ে আমাদের এখানে থাকো। আমাদেরও এখন বয়স হয়েছে, আমরা আমাদের নিজেদের অনেক ভুল বুঝতে পেরেছি। তো যদি আমরা এখন চাই যে তুমি আর তোমার মেয়ে যদি আমাদের বাড়িতে থাকো আমাদের খুব ভালো লাগবে, হয়তো আমার ছেলেরও আত্মা শান্তি পাবে। তো এই কথাটা যখন মামনের মা শোনে ওনার এত খারাপ লাগে এবং উনি এত রেগে যান, উনি না মানে বলেন যে না, আমি কোথাও যাব না, আমি এখানে নতুন করে কাজ শুরু করেছি, আমি এখানটা ছেড়ে কোথাও যাব না। তো এরপরে 2-3 দিন কিন্তু টানা ওনার শ্বশুরমশাই ফোন করে এবং এই একই কথা বলতে থাকে। এবং এগুলো শুনে ওনার মনেও খুব রাগ হয় যে যখন সময় ছিল, সুযোগ ছিল, যখন আমরা খুশি খুশি থাকতে পারতাম সবাই মিলে একসাথে, মেয়েটাও ওখানে বড় হতো, মানুষ হতো, সে সমস্ত কিছু যখন হলোই না, তাহলে কেন আমি এখন এখানে কাজকর্ম ছেড়ে এখানে আমি একটু মানে সবে সেটেল হয়েছি, সবে একটু একটু করে আমি ভালো ভালো করে থাকার ব্যবস্থাপনা করছি, মেয়েকে বড় করার চিন্তা ভাবনা করছি, এখন কেন আমি আমার নিজের শান্তি বিঘ্নিত করতে যাব। আর তার মধ্যে এটাও ওর মা জানতেন যে ওনার হাজবেন্ডের যারা ভাই আর বোন রয়েছে তারা একদমই ওনাকে পছন্দ করে না। তো এরকমভাবে যখন আস্তে আস্তে আবার ফোন আসতে লাগলো উনি কিন্তু ফোনটা রিসিভ করতেন না। উনি একেবারেই ফোন রিসিভ করা, ফোনে আর কি কথাবার্তা বলা, এটা উনি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। যাই হোক, তো এরকম ফোন রিসিভ না করা বা ফোন এলে যদি উনি শুনতেও পেতেন যে ওনার শ্বশুরমশাই ফোন করেছে, গলা পেলে উনি কেটে দিতেন। এরকম করে কিছুদিন যায় এবং তারপর থেকে তো ফোন আসা বন্ধ হয়ে যায়। এবার হয়ে গেল, তো উনি ভাবলেন যে বাহ, ভালো হয়েছে, বাঁচা গেছে, দরকার নেই।
আর এসব ঝামেলায় আমি আর জীবনে জড়াতে চাই না, অনেক দুঃখ কষ্ট পেয়েছি, এবার মেয়েটাকে মনের মতো করে মানুষ করব। তো বড় হচ্ছে মেয়ে। এবার সেই সময় ওনার মেয়ে ক্লাস 10-এ পড়তো। হুম। তো এবার যেটা মামন লিখেছে যে ওই সময় ওর একটি ছেলের সাথে পরিচয় হয়, ছেলেটার সাথে পরিচয় হয় এবং ছেলেটি থাকতো কলকাতায়। তো তখন ছেলেটির সাথে মানে জাস্ট নর্মাল আর কি বন্ধুত্ব। তো ছেলেটা ওকে মানে ফেসবুকে পরিচয় হয়েছিল ছেলেটার সাথে, তো ওকে বলতো যে তুমি এত দূরে থাকো মুর্শিদাবাদে, তুমি জানো কলকাতায় এই আছে, কলকাতায় অমুক জায়গা আছে, কলকাতায় পড়াশোনার অনেক ভালো ভালো সুযোগ আছে, এই সমস্ত নানান কথাবার্তা ওদের সাথে হতো। এবার মামন যখনই ওর মাকে বলতো যে মা আমরা কি কখনো কলকাতা যেতে পারি না, তোর মা বলতো যে না কলকাতা আমরা কখনো যাব না, তুমি মুর্শিদাবাদে আছো, আমি এখানে কাজ করছি, আমি তোমাকে একা মানুষ করছি, এখানেই আমরা থাকবো, তোমাকে এখানেই পড়াশুনো করতে হবে, এখানেই হায়ার স্টাডি করতে হবে, তারপরে তুমি চাকরি বাকরির সূত্রে যেখানে যাও যাবে, কিন্তু আমরা এমনিতে কলকাতা কখনোই যাব না। আচ্ছা, এটার পিছনের কারণ যেটা মামন লিখেছে যে ওনার মা তখন তো উনি বুঝতেন না, তখন মানে এই মামন বুঝতে পারতো না যে কেন তার মা কলকাতায় একেবারেই ওকে নিয়ে যেতে চাইতো না। তার মেন কারণই ছিল যে যেহেতু মামনের দাদু ঠাকুমারা পছন্দ করতো না, তার কাকা পিসিরা কেউ পছন্দ করতো না, তো মামনের মা না খুব প্রোটেক্টিভ ছিল, উনি কখনো কোনো অবস্থাতেই চাইতেন না যে এই সমস্ত কিছুর প্রভাব ওনার মেয়ের উপরে মানে এসে পড়ুক। তো মেয়েকে উনি সমস্ত কিছু থেকে দূরে রাখতেন। ইভেন মানে এত যে কথা বা বিয়ের আগে যে মানে বিয়ের সময় বা তার পরে যে এত যে ঘটনা ঘটেছিল সেগুলো কিন্তু মামন অনেক পরে জানতে পারে, অনেক বড় হওয়ার পরে মামনের মা সমস্ত কথা ওকে বলেছিল। যাই হোক, তো এরকম পরে তখন আস্তে আস্তে তারপরে মাধ্যমিকের পরে 11-এ উঠলো। তো একদিন হঠাৎ করে মামনের মায়ের কাছে একটা ফোন আসে, একটা আননোন নাম্বার থেকে। তো ওর মা ফোনটা রিসিভ করেছে। তো ফোনটা রিসিভ করার পরে একজন ভদ্রলোক ফোন করেন। তো তিনি নিজের পরিচয় দেন যে তিনি একজন লয়ার। ঠিক আছে। তো উনি ভাবছেন যে কি ব্যাপার, আমাকে কোনো উকিল কেন ফোন করছে। তো ওনার মা একটু অবাক হয়ে গেছে, একটু ঘাবড়ে গেছে যে কি ব্যাপার, উকিল কেন ফোন করছে। তো তখন ওই উকিল পরিচয় দিচ্ছে, বলছে যে আপনার নাম কি অমুক, বলছে হ্যাঁ আমি অমুক। তখন বলছে একটা নাম বলে বলছে ইনি আপনার কে হয়। তো তখন মামনের মা বলেছে ইনি আমার শ্বশুরমশাই হন। তখন বলছে এই নাম এই ব্যক্তি কি হয়, বলছে ইনি আমার হাজবেন্ড, উনি মারা গেছেন। তো তখন বলছে ওই লয়ারটা বলছে যে আপনার শ্বশুর মশাই আপনার এবং আপনার মেয়ের নামে একটা প্রপার্টি রেখে গেছে। মানে প্রপার্টিটা খুব বিশাল বড় তা নয়, বলছে যে 2 কাঠা জমির উপরে একটা মানে বাড়ি আছে, কিন্তু সেটা খুবই মানে ভাঙাচোরা, খুব ভালো বাড়ি তা নয়, মানে কন্ডিশনটা একটু খারাপ, কিন্তু মোটামুটি শক্তপোক্ত বাড়ি, কিন্তু একটু একটু আর কি রিনোভেট করতে হবে। বলছে যে এরকম একটা বাড়ি ওনার নামে লিখে দিয়ে গেছে, আপনার নামে, আপনার এবং আপনার মেয়ের নামে। উনি আপনাকে বেশ কয়েকবার কল করার জন্য ট্রাই করেছিলেন, কিন্তু আপনার সাথে কথা হয়নি। এবার আজ থেকে 1-1.5 বছর আগে অবধিও ওনার কাছে ফোন আসতে, এবার ওই যে বললাম যে ওনার শ্বশুরমশাই মাঝে মধ্যেই বলতো যে বৌমা তুমি তোমার নাতনিকে নিয়ে চলে এসো, তো উনি তো একেবারেই রাজি ছিলেন না, তো লাস্টের দিকে উনি ফোনও ধরতেন না। এবার এরপরে কখন ওনার শ্বশুর শাশুড়ি দুজনেই যে মারা গেছেন সে খবর উনি জানতেনও না, কেউ ওনাকে জানায়নি। ফলে মামনের মায়ের কাছে খবর থাকা সম্ভব নয়। তো উনি না মানে অবাক হয়ে যান যে মানুষ দুটো মারাও গেল। বলছে হ্যাঁ মারা গেছে, এবং উনি আমার সাথে উনি ওনার মারা যাওয়ার 5-6 মাস আগে থেকে উনি ওনার সম্পত্তি, বিষয় সম্পত্তি কাকে কোনটা দেবেন, তো সেই লিগাল পেপারস উনি বানাচ্ছিলেন। তো সেই সময়ও একবার উনি ফোন করেছিলেন, আমি সামনে ছিলাম, কিন্তু আপনার সাথে কোনোভাবে কথা হয়নি, ফোনটা কেটে যায়। তো যেহেতু উনি আমাকে কাজটার দায়িত্ব দিয়ে গেছেন এবং সেই কাজটার জন্য আমি যা আমার টাকা নেওয়ার কথা আমি সেই টাকাও নিয়েছি, তো আমার মনে হলো যে আপনার এবং আপনার মেয়ে দুজনকেই দরকার, কিছু লিগাল পেপারসে সাইন করতে হবে, আপনাদের কিছু আর কি কাজ বাকি রয়েছে। তো এই কথাটা যখন শোনে ওর মা না মানে একটু মানে ওই যে একটা সম্পত্তি রেখে গেছে, একটা 1.5-2 কাঠা জমির উপরে একটা যাই হোক একটা একতলা একটা ঘর আছে, এই সমস্ত শুনে না ওনার না মানে খুব বিরক্ত লাগে, মানে ওনার একটু খুশি হয়। উনি ভাবলেন যে যে মানুষ আমার স্বামীর সাথে আমি এত আশা নিয়ে বিয়ে করে ওই বাড়িতে বউ হয়ে গেলাম, তারা আমাকে ঘরে তুললো না, তার নিজের ছেলেকেও ঘরে তুললো না, এখন এই সমস্ত কেন ওনারা করলেন, আমি এই সম্পত্তি নিতে যাব তারপরে আবার অশান্তি সৃষ্টি হবে। তো উনি তখন ওই উকিলবাবুকে বললেন, মানে মামনের মা বলে দেন যে দেখুন আমার কোনো সম্পত্তির দরকার নেই, আর আমার যে আমার বরের যে আর এক ভাই এবং তার যে বোন রয়েছে তারা কখনোই আমাকে বা আমার মেয়েকে কোনোদিনই মেনে নেয়নি, আমি এখন এই সম্পত্তি নিতে যাব
ওরা আমার সাথে দুর্ব্যবহার করবে, শত্রুতা করবে, আমি এই সমস্ত কিছু চাই না। তো তখন ওই উকিলবাবু বলেন যে দেখুন, ওনার যে আরও যে 2 ছেলে মেয়ে রয়েছে তাদেরকে উনি আলাদা আলাদা সম্পত্তি দিয়ে দিয়েছেন, এটা আপনারই, আপনার নামে লিখে গেছেন, এটা আপনারই, এবং আপনার মানে এই সম্পত্তিটা কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। আর যদি আপনাকে কেউ কোনোরকমভাবে অপদস্থ করার চেষ্টা করে, আপনি শুধু একটা ফোন করে দেবেন, তার বিরুদ্ধে কেস হয়ে যাবে। তবে আমার মনে হয় না ওরা সেরকম করবে, কারণ ওরা নিজেরাও এটা জানে। তো যাই হোক, তো এটা শোনার পরে না উনি ফোনটা রেখে দেন, উনি আর ইন্টারেস্ট দেখায় না। তো ঠিক তার পরের দিন আবার উকিলবাবু ফোন করেন, ফোন করে বলেন যে দেখুন, এই কাজটা আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরে আপনি থাকুন না থাকুন, আপনি সম্পত্তি রাখবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মানে অ্যাজ পার লিগাল যে প্রসিডিওর সেটাই কিন্তু আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, অ্যাটলিস্ট যত তাড়াতাড়ি সম্ভব আপনি এসে কাজটা কমপ্লিট করে দিয়ে যান। তো বলে উনি বলেন যে এই হলো ফোন নাম্বার, আপনি মানে যখন আপনি করতে চাইবেন কাজটা এইখানে ফোন করে দেবেন। তো এরপরে বাধ্য হয়ে ওর মা তারপরে এই মামনকে নিয়ে যায়, গিয়ে যা যা মানে কাজকর্ম ছিল, লিগ্যাল কাজকর্ম যেখানে সই ঠই করা ছিল সে সমস্ত কিছু সই সাবুত হয়েছে। এবং ওখানে যাওয়ার পরে উনি দেখেন যে মানে যেরকম আগে ব্যাপার ছিল, মানে ওনার শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই, ওনার ননদ আর এক যে ভাই ছিল তারা না মানে আর আগে যেরকম প্রচণ্ড ওদেরকে দেখলে মানে হিংসে করতো, বাজে বাজে কথা বলতো, দেখছি সেরকম আর নেই। দুজনেরই শরীর স্বাস্থ্যের যথেষ্ট অবনতি হয়েছে। মানে সেই যে আগের মতো যে ব্যাপার, আগে যেমন ওদেরকে একদম দেখতে পারতো না, সবসময় উল্টোপাল্টা কথা বলতো, তাদের দাদা মারা যাওয়া নিয়ে দায়ী করতো, এখন দেখছে আর সেরকম নেই। মানে তাদের মধ্যে একটা বিশাল চেঞ্জ এসে গেছে। তাদেরও সংসারে অনেক রকমের প্রবলেম আছে, তারা সেগুলো নিয়েই ব্যস্ত। তারা আর ওনার সাথে কোনো দুর্ব্যবহারও করে না, আর মামনের সাথেও দু একটা কথা বলে, সেটাও খুব স্বাভাবিকভাবেই, কোনো খারাপ কথা বা কিছুই বলে না। তো মামনের তো সেই কলকাতায় ও এলো, অনেক ছোটোবেলায় ও চলে গেছিলো, তো ও না মানে ওর বেশ ভালো লাগে। এবং ওই যে বললাম যে ওই সময় ওর যে ফেসবুকের যে বন্ধু ছিল, তো তার কাছে ও কলকাতার অনেক কথাবার্তা শুনতো। তো ও তখন ওর মাকে বলে যে মা, আমি উচ্চ মাধ্যমিকটা হয়ে যাক, আমি কিন্তু কলকাতার কলেজে পড়াশুনো করতে চাই, আমাদের যখন এখানে একটা জায়গা রয়েছে আমরা কলকাতার কলেজে পড়াশুনো করব। তো এবার ওনার মায়ের না প্রথম কথা ইচ্ছে ছিল না, তো ভাবলো যে ঠিক আছে, মেয়ে এখন বলছে বলুক, আপাতত তো উচ্চ মাধ্যমিকটা দিই, তো তারপরে দেখা যাবে। তো আবার ওরা মুর্শিদাবাদে চলে আসে, এবং সেখানে ওর মা তো কাজ করতেনি, তো ওখান থেকে ও উচ্চ মাধ্যমিক দেয়, এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু ওর ভালো রেজাল্ট হয়। এবারে ওর মা তো ওখানে নার্সের কাজ করে, এবার এখানে কলকাতায় আসবো বললেই তো আর আসা যায় না, মেয়েকে তো একা ওভাবে ছাড়তে পারবে না। তো সেই থেকে কিন্তু মামন ওর মাকে বলতে থাকে যে মা, তুমি কোনো রকমভাবে তুমি ট্রান্সফার করে তোমার কাজটা কলকাতার দিকে নিয়ে নাও, আমি কিন্তু কলকাতায় পড়াশোনা করতে চাই। আর আমাদের যখন একটা দাদু দিয়ে গেছে একটা বাড়ি, সেই বাড়িটা হয়তো একটুখানি আমাদেরকে সারাই ঠারাই করে নিতে হবে, কিন্তু আমরা ওখানেই থাকবো। তো মামন যেটা লিখেছে যে ও এত জেদ করে যে না আমি কলকাতাতেই পড়বো কলকাতাতেই পড়বো, তো আলটিমেটলি কিন্তু ওর মা অনেক কষ্ট করে নিজের কাজটাকে ট্রান্সফার করিয়ে কলকাতায় নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে ওরা ঠিক হয় যে ওরা ওখানেই কলকাতাতেই থাকবে, এবং সেখান থেকেই ওর মাও কাজ করবে, ও পড়াশুনো করবে। এরপরে ওরা যেদিন আলটিমেটলি ওখান থেকে চলে এলো, এই মুর্শিদাবাদ থেকে আসার পরে ওই ঘরে ঢুকেছে, তো ঘরেটা যেটা ছিল, ঘরে একটা ঘর মোটামুটি বড় ছিল, একতলা একটা বাড়ি, মানে যথেষ্ট পুরনো বাড়ি। মানে ওনার যে এই মামনের যে দাদু ঠাকুমা যে ছিল, ওদের কিন্তু মোটামুটি টাকা পয়সা ছিল, হ্যাঁ। তো ওদেরই একটা এরকম বাড়ি ছিল, এটা একটা প্রপার্টি। এটা কিন্তু ওই আদি বাড়িটা নয়, যে বাড়িতে বিয়ে করে ওনারা উঠতে গেছিল সেই বাড়িটা কিন্তু নয়, সেই বাড়িটা তার যে দেওর যে সে নিয়ে নিয়েছে। তার এই বাড়িটার কথা কিন্তু ওর মা জানতোও না। তো দেখছে একটা বাড়ি, তো ওই বাড়িটাতেই নাকি মানে লাস্ট কিছুদিন ওনার শ্বশুর শাশুড়ি ওই বাড়িটাতেই ছিলেন। তো বাড়িটার মধ্যে একটা ঘর রয়েছে, সেই ঘরটা একটা ঘর মোটামুটি বড়, আর একটা ঘর রয়েছে সেটা অনেকটাই ছোট। আর তাছাড়া আরও একটা ছোট্ট, একদম ছোট একটা ঘর রয়েছে, ওটাকে একটা স্টোর রুম টাইপেরই বলা যেতে পারে। আর যেরকম থাকে কিচেন, বাথরুম এরকম। তো ছোটোখাটো যা কাজকর্ম করার সেগুলো ওরা সারাই ঠারাই করে নেয়, কলের লাইনে প্রবলেম ছিল সেগুলো সব ঠিকঠাক করিয়ে নেয়। এবারে ওর তো বেশ ভালো লাগছে, বাড়িটা খুব সুন্দর লাগছে, ওর মনে হচ্ছে বেশ একটা নতুন জায়গায় এসছি, নিজের বাড়ি। এতদিন ওরা কোয়ার্টারে থাকতো,
তো মামন কিন্তু নিজের ঘরটাকে গুছিয়ে টুছিয়ে রাখা, পুরো বাড়িটাকে সুন্দর করে রাখা, মানে ছুটির দিন বা যেদিন যেদিন ওর হাতে সময় থাকতো ঘরের বিভিন্ন দিক ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এগুলো খুব করতো, কারণ ওর মায়ের অতটা সময় হতো না, তো তো ওই করতো। তো এরকম করেই একদিন ঘর গোছাতে গোছাতে ওই যে একটা ছোট্ট স্টোর রুম মতো ছিল, সেই স্টোর রুমের ওখানে ও না একটা পুরনো ডায়েরি দেখতে পায়, একটা পুরনো ডায়েরি। তো ডায়েরিটা ও নেয় এবং ডায়েরিটা খোলার পরে মানে ওর না দেখে খুব অবাক লাগে যে ডায়েরির উপরে ওর দাদুর নাম লেখা রয়েছে। তো ডায়েরিটাকে খোলে, এবার ডায়েরিটার পাতা যেই মুহূর্তে উল্টাতে থাকে ডায়েরিটাকে খোলে, ঠিক মানে ও হাতে নিয়েছে তো ঝুপঝুপ করে বেশ কয়েকটা ছবি পড়ে যায়, এবং যে ছবিগুলো পড়ে যায় মাটিতে ও ও কুড়িয়ে দেখে যে প্রত্যেকটা ছবি কিন্তু ওর বাবার, মানে মামনের বাবার ছোটবেলার ছবি, ওদের পারিবারিক দু একটা ছবি এইরকম। তো না খুব অবাক হয়ে যায় যে আমার বাবার ছবি এরকম একটা পুরনো ডায়েরি থেকে বেরোচ্ছে, এবং ডায়েরির মধ্যে বিভিন্ন কোথাও কোনো হিসেব লেখা রয়েছে, কখনো কোনো কারোর একটা ঠিকানা লেখা রয়েছে, এরকম মানে মিসলেনিয়াস টাইপের মানে নোটস আছে ওই ডায়েরিটার মধ্যে, মানে স্পেসিফিক কিছু নয়। এবং ডায়েরির মধ্যেই পুরনো কিছু ছবি। তো পরের দিন ওর মাকে দেখিয়েছে যে মা দেখো আমি ডায়েরিটা পেয়েছি, ডায়েরির মধ্যে বেশ কিছু ছবি রয়েছে। তো ওর মা বলেছে যে ঠিক আছে ছবিগুলো দিয়ে একটা ভালো করে একটা জায়গায় রেখে দিই, তাহলে ছবিগুলো খারাপ হয়ে যাবে, অনেক পুরনো ছবি এমনি একটু খারাপ হয়ে গেছে। তো ছবিগুলোকে রেখে দেওয়া হয়। এবারে ওই যে স্টোর রুম মতো যে জায়গাটা ছিল ওইখানটায় ওই ডায়েরিটা পাওয়ার পরে মামনের মনে হয় যে আচ্ছা ওখানে তার মানে আরও অনেক কিছু এরকম থাকতে পারে। হুম। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন থেকে ওরা এই মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসে শিফট করে তখন থেকেই না মানে কি বলবো, যেটা মামন লিখেছে যে ওর বেশ মন মতো অনেক কিছুই হচ্ছিল, মানে ওর যে সাবজেক্ট নিয়ে যে কলেজে পড়ার স্বপ্ন দেখেছিল সেইখানেই ও পড়াশুনো করে। ইভেন ওর ফেসবুকে যে ছেলেটার সাথে বন্ধুত্ব হয়েছিল সেই ছেলেটাও সেম কলেজেই পড়ে, মানে ওই কলেজে ওর অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে ছিল। সে সমস্ত মানে বেশ ওর মন মতো সব বিষয়গুলো হচ্ছিল, আর এখানে এসে বেশ ওর ভালোই লাগছে। তো একদিন দুপুরবেলা ও কলেজ থেকে তাড়াতাড়ি চলে এসছে, বাড়িতে একাই ছিল। তো ঘরঠর গোছাতে গোছাতে ওর মনে হলো দেখি তো একবার ওই স্টোর রুমটায় গিয়ে নতুন কিছু কোনো কিছু পাওয়া যায় যদি। তো ও কি করেছে, ওই স্টোর রুম মতো জায়গাটায় গেছে। এবার যাবার পরে ওদের যে ওই ছোট্ট যে স্টোর রুম মতো জায়গাটা ছিল ওইখানে একটা লাইট ছিল, এবং জায়গাটা যেহেতু প্রচণ্ড অন্ধকার ছোট ঘুপচি মতো, তো ওকে ও তো লাইটটা জ্বালাতো। এবার লাইটটা জ্বালিয়েছে, লাইটটা জ্বালিয়ে ভিতরে ঢুকেছে, ঢুকে না মানে ওই স্টোর রুমের একটা দরজা ছিল, ঠিক আছে, কিন্তু দরজাটায় কিন্তু কোনো হাতল টাইপের কিছুই ছিল না, জাস্ট দরজা, লক ঠকের কোনো ব্যাপার নেই। কিন্তু হঠাৎ করেই একটা না হালকা মতো হাওয়া দেয় এবং দরজাটা কিন্তু বন্ধ হয়ে যায়। এবারে ঘরে পুরো বাড়িতেও একা রয়েছে আর ওইটায় কোনো লক সিস্টেমই নেই, ফলে দরজাটা যে ওইভাবে বন্ধ হয়ে যায় ও না অতটা পাত্তা দেয়নি, ভেবেছে হয়তো দরজাটা ভেজিয়ে গেছে, ঠিক আছে। এবারে ওর মানে ওই যে বাড়িটা ছিল ওই বাড়িতে না ওর দাদুর প্রচুর খবরের কাগজ পড়ার নেশা ছিল। তো উনি কী করতেন, মানে খবরের কাগজগুলো যে পড়তেন পড়ে না উনি খবরের কাগজগুলোকে ফেলে দিতেন না বা বেচেও দিতেন না, ওই যে স্টোর রুমটা ছিল ওখানে গাঁট 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 করে পুরনো পুরনো সমস্ত খবরের কাগজ ওখানে রাখা হতো, ঠিক আছে। তো পুরনো খবরের কাগজের ওখানে ও একটুখানি হাতড়ে ফাতড়ে দেখছে কি আছে না আছে, অনেক ছোট ছোট পুরনো দিনের অনেক কিছু জিনিসপত্র পাচ্ছে, ভাঙাচোরা দু একটা ছোটোখাটো জিনিস। এইরকম করে দেখতে দেখতে ও হঠাৎ করেই একটা জিনিস আবিষ্কার করে, মানে আবিষ্কার করা বলতে যেটা হয় মানে হচ্ছে একটা খুব সুন্দর মানে আগে একটা বলতো না যে লাঠি, অনেক সময় অনেক বয়স্ক মানুষরা এখনও অনেকে লাঠি ইউজ করে, তো একটা মোটা বেশ মানে একদম অরিজিনাল একটা সেগুন কাঠের একটা লাঠি উনি পায়। তো লাঠিটা দেখে ও তো বুঝতেই পারছে যে নিশ্চয়ই এটা আমার দাদুর লাঠিই হবে, কারণ ও দাদুর ছবি দেখেছে, কিন্তু সামনাসামনি ওইভাবে ও দেখেছে বাট ছোটোবেলায় দেখেছে, বড়োবেলায় ও আর অতটা দেখেনি আর অতটা ওর মনেও নেই। তো ভাবলো যে ভাই লাঠিটা তো বেশ সুন্দর দেখতে। তো ও ভাবে কি যেখানে এত মানে খবরের কাগজ ঠাগজ আছে, এটা ছুটির দিনে মাকে বলতে হবে এগুলো সব মানে বার করে বেচে দিতে, যারা এগুলো কেনে ঠেনে তাদেরকে বেচে দিয়ে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো ও কী করে ওখান থেকে লাঠিটাকে বের করে আনে, বের করে এনে ওর যে ঘরটা ছিল সেই ঘরটাও রেখে দেয় লাঠিটা।
তো পরে আবার ওর মা যখন রাতের বেলা ডিউটি থেকে বাড়ি ফিরেছে, ওর মাকে বলছে, দেখো মা, আমি একটা ভালো লাঠি পেয়েছি, আর ওই ঘরটায় না জানো তো মা, প্রচুর প্রচুর গাট করে প্রচুর পুরনো খবরের কাগজ রাখা রয়েছে। তো ওই ঘরটাকে না আমাদেরকে ছুটির দিনে কাউকে ডেকে হোক ওগুলোকে সমস্ত দিয়ে দিতে হবে। তারপরে ঘরটা পরিষ্কার হয়ে যাবে, তারপরে আমরা ওই ঘরে আমাদের কিছু জিনিসপত্র রাখতে পারবো। তো ওর মা বলছে যে ঠিক আছে, তাই করা যাবে। তো আর ওই লাঠিটা বার করেছে, ওর মা আর কিছু বলেনি যে কেন লাঠিটা বার করেছিস বা কেন এটা করলি, কিছু বলেনি। এবারে ঘটনাটা যেটা হয়েছে, ও রাতের বেলা শুয়েছে। এবার ওই যে ছোট যে ঘরটা ছিল সেই ঘরটায় ও শুতো, আর পাশের বড় ঘরটা ওর মা শুতো। মানে অনেক সময় একসাথেই ওরা শুতো, কিন্তু কখনো যদি ওর পড়াশুনোর ক্ষেত্রে লেট হতো তো ভাবতো যে মা সারাদিন এত ডিউটি করে অনেক এত টায়ার্ড থাকে, বেকার বেকার চোখের সামনে যদি এত বড় করে একটা লাইট জ্বলে তাহলে ওর মায়ের ঘুমের প্রবলেম হবে। তো সেই জন্য মাঝে মধ্যে কী করতো, ও আলাদা শুতো। এবার ওর মা পাশে ঘুমিয়ে পড়েছে, এবার ও পড়াশুনো করে ঠোরে এবার ও শুচ্ছে। তো লাইট ফাইট বন্ধ করে দিয়েছে। লাইট ফাইট বন্ধ করে দিয়ে একটু ফোনটা নিয়ে নাড়াচাড়া করছে। এমন সময় ওর ঘরের কোণে যেখানে ও লাঠিটা রেখেছিল ওই লাঠিটা ঠাস করে পড়ে যায়। লাঠিটা ঠাস করে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে ও না মানে ভাবলো যে কী হলো, একটা আওয়াজ হলো মনে হলো। এবার যেটা মামন লিখেছে যে ও কিন্তু এমনিতে খুব সাহসী মেয়ে, প্রচণ্ড সাহস ওর মনে। তো ও কী করেছে, ও উঠে লাঠিটাকে সোজা করে আবার দাঁড় করিয়ে দিয়েছে দেয়ালের সাথে ঠ্যাস মেরে। মানে দেয়ালের একটা কোণে ঠ্যাস মেরে লাঠিটাকে দাঁড় করিয়ে দিয়েছে, ফলে লাঠি পড়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। যাই হোক, এরপরে আবারও শুয়েছে, আবার কিছুক্ষণ পরে কিন্তু লাঠিটা ঠাস করে আওয়াজ করে পড়ে যায়। তো ভাবলো যে আবার লাঠিটা কেন পড়ে গেল, এত বারবার ঘন ঘন কেন লাঠি পড়ছে। তো যাই হোক, সেটা ভেবে ও ভাবলো যে ঠিক আছে, লাঠিটাকে বারবার তো পড়ে যাচ্ছে, তাহলে লাঠিটাকে সাইড করে নিয়ে একদম মেঝের কোণায় রেখে দিই, শুইয়ে রেখে দিই, তাহলে তার পড়ার চান্স নেই। তো শুইয়ে রেখে ও আবার খাটে চলে এসে এবার ঘুমানোর চেষ্টা করছে। এর মাঝখানে আবার লাঠিটা ওরকম করে ধাপ করে পড়ে যাওয়ার আওয়াজ হয়। এবার তোর খুব মানে অদ্ভুত লাগছে যে কী হলো ব্যাপারটা, লাঠিটাকে আমি মেঝেতে শুইয়ে রাখলাম, সেই লাঠি পড়ছে কি করে, এটা তো হওয়া সম্ভব নয়। তো তখন না ওর কেন জানি না, মানে যেটা মামন বলছে যে আমি কিন্তু খুব সাহসী মেয়ে, কারণ আমার মা ছোটোবেলা থেকেই ওয়ার্কিং, মা বিভিন্ন সময় ডিউটিতে চলে যেত, আমি অনেক সময় বাড়িতে একা একা থাকতাম, অনেকক্ষণ থাকতাম। তো ও বলছে যে আমি এতটা ভয় কোনোদিনই পাইনি, কিন্তু সেদিন জানি না কেন আমার মনে হলো যে কিছু একটা ব্যাপার আছে, এই লাঠিটা শুধু শুধু পড়ছে না। কিন্তু ও যে কোনো ভৌতিক ভয় পাচ্ছে যে ভূত আসছে বা ভূত হবে, এরকম কিন্তু কোনো ওর মনে ভয় আসে না। তো বলে যে ও চুপচাপ না খাটের উপরে উঠে ও বসে থাকে। ও ভাবে যে একবার তো আওয়াজ হলো, দেখি আর আওয়াজ হয় কি না। ও চুপচাপ বসে আছে, বসে বসে অনেকক্ষণ ও খুব একদম তটস্থ রয়েছে যে এই বুঝি আওয়াজ হবে, এই বুঝি আওয়াজ হবে, কিন্তু কোনো আওয়াজ হয় না। এবং এরপরে ও যখন ভাবছে যে দূর আমি বেকার বেশি ভাবছি, কালকে আবার ক্লাস আছে, এবার আমাকে শুয়ে পড়তে হবে, তো তখনও কিন্তু ও বসে খাটের উপরে। ইন দ্য মিন টাইম আবার কিন্তু লাঠিটার একটা আওয়াজ হয় ঠাস করে, এবং যেই মুহূর্তে আওয়াজটা হয় ও সেই মুহূর্তে বুঝতে পারে যে ওর খাটের পায়ের সামনের থেকে কিছু একটা ডান দিক থেকে বাঁদিকে গেল। ঠিক আছে, এবার ডান দিক থেকে বাঁদিকে যখন গেল তখন না ও মানে ও বলছে যে আমি পুরো একদম মানে ঘাড় ঘোরাতে পারছি না, আমার মনে হচ্ছে যে কিছু একটা আমার ঘরে রয়েছে, এবং সেটা কোনো কুকুর বিড়াল ইঁদুর এরকম টাইপের প্রাণী নয়, তবে কিছু একটা, এবং সেই জিনিসটার জন্যই কিন্তু লাঠিটা বারবার পড়ে যাওয়ার মতো আওয়াজ করছে। তো ও তখন মানে কিছুক্ষণের জন্য ও নিজেও পুরো ফ্রিজ হয়ে যায়, এবং তার কিছুক্ষণ পরে যখন ও একটুখানি মানে সেন্স হয়, তো আস্তে আস্তে করে নামার পরে ও ঘরের লাইটটা জ্বালায়, এবং লাইটটা জ্বালিয়ে দেখছে যে ওর যে লাঠিটাকে মেঝেতে কোণা করে শুইয়ে রেখেছিল সেই লাঠিটা মানে একদম কোণা করে যেভাবে প্রথমে দাঁড় করিয়ে গেছিল সেভাবেই মনে হচ্ছে যেন কেউ দাঁড় করিয়ে রেখে চলে গেছে। এবং ওর ঘরে কিন্তু ও ছাড়া কেউ নেই, পাশের ঘরে ওর মা অকাতরে ঘুমোচ্ছে। মানে দেখুন, একটা লাঠি কিছুক্ষণ আপনি হয়তো দাঁড় করিয়ে রাখলেন, সেটা হয়তো কোনোভাবে ব্যালেন্স পেলো না, সেটা হয়তো পড়ে গেল, সেটা হতে পারে, কিন্তু মাটিতে শুইয়ে রাখা একটা লাঠি সেটা নিজে থেকে নিশ্চয়ই উপরে মানে দাঁড়িয়ে যাবে না, এটা তো সম্ভব নয়। তো যেটা হলো ও কিছুই বুঝতে পারলো না, কিন্তু ওর না ব্যাপারটা একটু অদ্ভুত টাইপের লাগলো। তো আর আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মামন ছোট থেকেই না ওর ম্যাচুরিটিটা অনেক বেশি, যেহেতু ওর মাকে অনেক কষ্ট করতে দেখেছে। তো ভাবলো যে না, মাকে এসব নিয়ে কিছু বলবো না, বেকার মা টেনশন করবে,
তো আমি কদিন দেখি ব্যাপারটা হয়টা কি। তো পরের দিন রাতের বেলাও কিন্তু সেম কেস, এবং ও কিন্তু রাতের বেলা শোয়ার সময় পরের দিন ওই লাঠিটাকে সোজা করেই রেখেছিল। তো এভাবে রেখেছে এবং ওরকমই খটখট খটখট করে ঠিক রাত 1টার পর থেকে লাঠিটা পড়ে যাচ্ছে, পড়ে যাওয়ার আওয়াজ হচ্ছে, এবং যখনই ও লাইটটা জ্বালিয়ে দেখছে তখন দেখছে লাঠিটা দাঁড় করানো, যেখানে লাঠিটা শুয়ে থাকার কথা। তো তখন মামনের কি মনে হলো নিজেও জানে না। তো ওর না হঠাৎ করেই কেন জানি না মনে হলো, মানে ওর দাদুকে অনেক ছোটবেলায় দেখেছে, ওর সেরকম বিশেষ স্মৃতি নেই, সেরকম কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, কিছুই নেই, বাট স্টিল ওর কেন জানি না মনে হয় যে ওই ঘরের মধ্যে হয়তো দাদুর কোনো অস্তিত্ব রয়েছে। তো ও বলে যে কে আছো ঘরে, একদম ডাইরেক্ট প্রশ্ন করে। ও বলছে আমি জানি না আমি কেন করেছিলাম। ও ডাইরেক্ট প্রশ্ন করে যে কে আছো ঘরে, কে বারবার লাঠিটাকে ফেলে দিচ্ছ, কে আমার ঘুমটা হতে দিচ্ছ না, কে তুমি, তুমি কে? তো কোনো আওয়াজ আসে না, কোনো উত্তরও পায় না, কিছুই না, যা হয় আর কি। এটা তো খুব স্বাভাবিক, কেউ যদি ভাবে জিজ্ঞেস করে সেভাবে তার অ্যান্সার পাওয়া সম্ভব নয়। তো তারপরে ও না মানে খুব বিরক্ত হয়ে যায় যে আমি যদি আরেকবার দেখি না যে তুমি লাঠি ফেলেছো তাহলে দেখবে কি হয়। ও বলে যে আমি শুয়ে পড়ি, এবং শুয়ে পড়ার 10 মিনিটের মধ্যে আবার লাঠি পড়ার আওয়াজ হয়। তো ও তখন না মানে ভয়ও পাচ্ছে, আবার বেশ ইন্টারেস্টিংও লাগছে ওর কাছে যে কেউ তো আছে ঘরে, কিন্তু ও ঘর ভালো করে সার্চ করে শুয়েছে, দরজা বন্ধ, জানলা বন্ধ, সে জায়গা থেকে কে ঢুকবে? এরকম অবস্থায় ও না শুয়ে শুয়ে মানে ঘরে না বোঝার চেষ্টা করছে যে ব্যাপারটা হচ্ছেটা কি। এবং তখনও বুঝতে পারে যে ঘরে ওর পায়ের কাছে ডান দিক থেকে বাঁ দিকে এবং বাঁ দিক থেকে ডান দিকে কিছু একটা খালি এদিক ওদিক করছে। সেটা কি করছে ও কিছুই জানে না। এবং যখন ওই জিনিসটা দেখছে সেই সময় হঠাৎ করেই ওর হাত পাটা পুরো ফ্রিজ হয়ে যায়, মানে এত ঠান্ডা হয়ে যায়, ও যে উঠে দাঁড়াবে বা উঠে বসবে বা ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে ওর মাকে কিছু বলবে সেই ক্ষমতা ওর নেই। এবং এরকম করে ওঠার চেষ্টা করতে থাকে, এবং কতক্ষণ ধরে যে ও চেষ্টাটা করেছিল নিজেও জানে না। তো কিছুক্ষণ পরে যেটা হলো, ওর না মানে প্রচণ্ড ঘুম পেয়ে যায় ওই রকম অবস্থা, অনেকক্ষণ থাকতে থাকতে। তো ঘুমটা পেয়ে যায় এবং ঘুমটার মধ্যেও ঘুমিয়েও পড়ে। কিন্তু একটা সময় আসে যখন ওর ঘুম যে প্রবল ঘুম আছে তা নয়, কিন্তু ওর চোখে ঘুম, মানে কিছুটা তন্দ্রাচ্ছন্ন বলা যেতে পারে, সেরকম কন্ডিশনে ও দেখছে যে ও ওর দাদুর যেরকম ছবি দেখেছে বা যেটুকু স্মৃতি ছিল সেই জায়গা থেকে যতটুকু ফিগার আউট করতে পেরেছে যে ঠিক ওর দাদুর মতো দেখতে একজন ওর মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে, এবং দাঁড়িয়ে দুটো হাত জোর করে ওর কাছে ক্ষমা চাইছে। মানে ক্ষমা চাওয়ার ভঙ্গি যেরকম হয়, যেরকম মুখটা কাদো কাদো হয়, ঠিক সেরকম একটা ভঙ্গিতে ওর কাছে ক্ষমা চাইছে। হুম। তো ও না মানে বুঝতে পারছো না যে এই স্বপ্নটাও কেন দেখছে। অনেকক্ষণ থেকেই ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখছে, এবং ও কিন্তু ঘুমটা ভাঙতে চাইছে, মানে উঠতে ভরপুরি উঠে পড়তে চাইছে, কিন্তু উঠতে পারছে না। এবং বারবারই ওকে বলছে আমায় ক্ষমা করিস মা, আমাকে ক্ষমা করিস, তুই আমাকে ক্ষমা করিস, এরকম করে বারবার বারবার বলছে। তো কিছুই বুঝতে পারছে না যে কি ব্যাপার হচ্ছে, কেন এরকম হচ্ছে। তো যাই হোক, তো পরের দিন ওর ঘুমটা মানে একদম ভোরের দিকে ঘুমটা ভেঙে যায় এবং দেখে ঘরে কিছুই নেই, মানে যেরকমভাবে লাঠিটা ছিল সেরকমভাবেই লাঠিটা রয়েছে। কিন্তু ও না খুব কনফিউজড হয়ে যায় যে আমি এরকম স্বপ্ন হঠাৎ করে দেখলাম কেন। যাই হোক, তোর মাকে আবারও যথারীতি কিছুইও বলে না, এবং এ দুদিন কিছু হয় না, খুব স্বাভাবিক থাকে। দুদিন পরে আবার ও স্বপ্ন দেখে, এবং স্বপ্ন দেখে যে ওরকম ওর মাথার কাছে ওর ওই দাদু যেরকম আর কি দেখতে ছিল বা তার যেরকম পোশাক আশাক পরতে, তো সেরকমই ওর দাদুর মতোই একজন ওর মাথার কাছে রয়েছে। মাথার কাছে ওকে বলছে যে আমি জানি তোদের অনেক টাকা পয়সার ভবিষ্যতে দরকার পড়বে, তো তো মানে তোর জন্য না আমি অনেক কিছু রেখে দিয়েছি। তোর জন্য তো আমি বিশেষ কিছু করতে পারিনি। তোর তোর কিন্তু পড়াশুনো, তোর যেটা নিয়ে পড়তে ইচ্ছে করবে তুই পড়বি, তোর যা মনে হয় খেতে ইচ্ছে তুই খাবি। আর তোর মাকে কিন্তু তোকে দেখতে হবে, তোর মা অনেক দিন অনেক কষ্ট করে চাকরি করলো, কাজ করলো, তুই কিন্তু মাকে আর বেশি দিন কাজ করতে দিবি না, এরকম করে ওকে মাথার সামনে বলছে। তো ও না মানে ওইরকম ঘুমের তন্দ্রার মধ্যেই না ও ও আবার কথা বলছে। ও বলছে যে তুমি আমার জন্য কি রেখেছো, তুমি তো এই বাড়িটা রেখেছো, আবার আর কি রেখেছো তুমি, এরকম করে মানে ও ঘুমের মধ্যে আর কি বলছে। তো তখন নাকি ওকে ওই অবস্থাতেই, মানে ও যেটা লিখেছে ইমেলে যে আমি জানি আমার চোখ বন্ধ, আমি ঘুমের মধ্যেই রয়েছে, এটা একদম শিওর, কিন্তু তাও ওই ঘুমের মধ্যেই যেন খুব রিয়ালিস্টিক ভাবে, মানে খুব একদম মনে হবে যেন সামনাসামনি একটা মানুষ একটা মানুষের সাথে যেভাবে কথা বলে ঠিক সেরকম একটা ফিলিংস আসছিল। এবং ওকে বলে যে
তুই কালকে তো ওই যে ঘরটা রয়েছে, যে ঘরে আর কি প্রচুর জিনিসপত্রের ঠাসা রয়েছে, বলছে যে তুই ওইখানটায় যাবি, ওখানে গেলে তুই অনেক কিছু জানতে পারবি, অনেক কিছু দেখতে পাবি। আর আমি জানি আমি মানে আমার পরিবারের অনেক লোক তোদের উপরে অনেক অন্যায় করেছে, আমি সেই জন্য তোদের কাছে ক্ষমা চাইছি। এরকম অন্যায় করেছি বলে তাই জন্য তো আমাদের এখনো মুক্তি হয়নি, আমাদের এখনো কারোর মুক্তি হয়নি, এরকম করে বারবার করে বলছে। তো এবারে সেদিনের ওই যে স্বপ্নটাও দেখে, এটা দেখার পরে পরের দিন সকালে না, মানে অন্যান্য দিন ও একটু মানে ডিপ্রেস থাকতো, মনে হতো যে এরকম কেন দেখলাম বা কিছু। এই জিনিসটা দেখার পরে ওর না মানে আরও মুডটা খুব খারাপ হয়ে যায়, ও সেদিন ওর শরীরটাও একটু অবসন্ন লাগতে থাকে। তো আর সেদিন না কলেজ যায় না। তো ওর মা তো সকালবেলা ডিউটিতে বেরিয়ে গেছে, তো ও ভাবলো যে আচ্ছা আমি কালকে স্বপ্নটা আমি এরকম কেন দেখলাম, আর স্বপ্নে মনে হলো যেন আমাকে দাদু বললো ওই ঘরে গিয়ে কিছু খুঁজলে আমি অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু দেখতে পাবো, কি হতে পারে। তো তখন কি করলো যে ঠিক আছে আমি একটু দেখি তো ঘরে একটু হাতড়ে হাতড়ে। তো ওই ঘরটায় ও ঢুকেছে, তো বললাম না ওখানে পাজা পাজা খবরের কাগজ বান্ডিল করে করে রাখা ছিল। তো ওই বান্ডিলগুলোকেও ভাবছে যে ঠিক আছে কাল তো ছুটি আছে, কালকে মায়েরও ছুটি আছে, তো আমরা এগুলোকে বেচে দেবো, ওই টিন লোহা ভাঙা যারা নেয় তাদেরকে বেচে দেবো। এই করে করে ওগুলোকেও সরাচ্ছে। সরাতে সরাতে ও না হঠাৎ করেই একটা ছোট কালো ব্যাগ মতো দেখতে পায়। ঠিক আছে, তো ব্যাগটা বেশ পুরনো কিন্তু শক্তপোক্ত একটা ব্যাগ, এবং সেই ব্যাগটাও আবার একটা বড় প্লাস্টিকের ব্যাগের সাথে মানে ব্যাগ দিয়ে পেঁচানো ছিল। তো দেখছে যে ব্যাগটা বেশ মানে ছেলেদের অফিস যাওয়ার যেরকম টাইপের ব্যাগ হয় সেরকম সাইড ব্যাগ মতো ছোট। তো ব্যাগটা দেখেও দেখছে যে ব্যাগটা তো বেশ ভালোই আছে, তো মানে ওর কি দেখছে যে কোনগুলো ফেলে দেবে, কোনগুলো বেচবে, কোনগুলো একেবারে ডিসকার্ড করবে। তো ওটা দেখতে দেখতেও দেখছে যে ব্যাগটা তো ভালো রয়েছে, তো ব্যাগটাকেও সাইড করে দিয়েছে, করে মোটামুটি একটু গুছানো গোছানো টোছানো করেছে। করে এবার হাত পা ধুয়ে এসছে, নোংরা ছিল, তো ধুয়ে ঠুয়ে এসে না ওনা ভাবলো যে একটু ব্যাগটাকে দেখি। তো ব্যাগটাকে যখন ও খুলেছে দেখছে যে ব্যাগটার মধ্যে ওই বিছানার চাদর কেটে কেটে ছোট ছোট টুকরো করা রয়েছে, এবং সেই টুকরোর মধ্যে কিছু একটা করে ভরা রয়েছে, মানে বিছানার চাদরকে কেটে কেটে টুকরো করে তার মধ্যে কিছু একটা ভরা রয়েছে। তো একটা ওরকম যখন বিছানার চাদরের একটা পুঁটলি মতো খুলেছে, খুলে দেখছে ওখানে কিছু রূপো আর কিছু সোনার গয়না রয়েছে, ছোটোখাটো গয়না, বিশাল বড় বিশাল গয়না তা নয়, দু চারটে রূপোর ছোটোখাটো গয়না আর কয়েকটা ছোটোখাটো সোনার গয়না, কানের দুল, কিছু দুটো চুড়ি এরকম। আর রূপোর ওরকম কিছু ছিল, রূপোর পায়ের তোড়া, তারপরে রূপোর একটা হার বড়, এগুলো ছিল। তো না দেখে খুব অবাক হয়ে যায় যে আচ্ছা তাহলে আমি কালকে যে স্বপ্নে আমি যে দেখলাম, আমি জিজ্ঞেস করলাম যে তুমি তো এই বাড়িটা রেখে গেছো, আর কি আছে আর কি দেবে, তখন বললো আমাকে এখানটা দেখতে, তাহলে কি এগুলোই সেটা। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ও যেটা লিখেছে যে ও যখন ওই খবরের কাগজে বান্ডিলগুলোকে সরাচ্ছিল, ওর হাতে কিন্তু ওভাবে ডাইরেক্ট ওই কালো ব্যাগটা আসেনি, হঠাৎ করেই কিছু একটা সরাতে গিয়ে ধাই করে কিন্তু একটা জিনিস ওপর থেকে মানে ওপরে বাঙ্ক মতো করা ছিল, ওই বাঙ্ক থেকে জিনিসটা ঠিক ওর পায়ের সামনে কিন্তু ওই ব্যাগের প্লাস্টিকটা এসে পড়ে। তো না মানে ওর ইন্টারেস্টটা না বেড়ে গেল যে কি আছে তাহলে ব্যাগের মধ্যে দেখি। তো তারপরে ওই ব্যাগটা আরও খুলতে মানে খুঁজতে থাকে, ছোটোই ব্যাগ, তো ওখানে আরও একটা ওরকম পুঁটলি মতো ছিল, সেই পুঁটলিতে প্রচুর 100 টাকা, 50 টাকা, 10 টাকা এরকম মিলে বেশ 3-4টে টাকারও পুঁটলি মতো পায়। ঠিক আছে, এবং সেখান থেকে বেশ মোটামুটি ভালো সংখ্যক টাকাই কিন্তু ও পায়। এবং আরও ব্যাগটার মধ্যে এদিক ওদিক থেকে, ব্যাগটার মধ্যে না প্রচুর ছোট ছোট খোপ ঠোপ ছিল, তো সেখান থেকেও ও মানে টাকা পায়, তারপরে বেশ 2-3টের উপর কয়েন পায়। তো এগুলো দেখে না ও পুরো অবাক হয়ে যায় যে তাহলে আমি যে জিনিসটা স্বপ্নে দেখছি সেটা তাহলে আমি শুধু শুধু দেখছি, তার পিছনে একটা সিগনিফিকেন্স রয়েছে। তো ওর মা ডিউটি থেকে আসে, এবং ওর মা যখন ডিউটি থেকে আসে ওর মাকে সমস্ত কথা খুলে বলে, এবং তখন মানে ও মানে বুঝতে পারে, ও যখন ওর মাকে পুরো ঘটনাটা বলে যে মা জানো তো বলছিল আমরা কেউ মুক্তি পাইনি, তোদের সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, তোর মাকে আমরা মেনে নিইনি, ছেলেকে আমরা দূরে ঠেলে দিয়েছি। তো তখন ওরা বুঝতে পারে মানে আসলে কি বলুন তো, মানে যে কোনো মানুষ তার জীবদ্দশায় যদি খুব বাজে কাজ করে বা সে যদি কাউকে বঞ্চিত করে ভাবে, তাকে কিন্তু তার মানে কি বলবো প্রাপ্ত কর্মের ফল বলে না পেতে হয়, এটাই হয়তো ফল পাওয়া। এবং উনি হয়তো মৃত্যুর আগ দিয়ে হয়তো সত্যি ওনারা বুঝতে পেরেছিলেন যে ওনারা যেটা তার ছেলের সাথে ছেলের বউয়ের সাথে করেছিল সেটা সত্যিই খুব অন্যায় ছিল, ওনারা হয়তো সেই ভুলটাকে শুধরোতে চেয়েছিল, কিন্তু সময় অনেক এগিয়ে গেছিল, খুব সঙ্গত কারণেই ওনার মা
এই মামনের মা আসতে চাননি, কোনো অশান্তির মধ্যে উনি জড়াতে চাননি, তাই হয়তো উনি মৃত্যুর পরেও দেখা দিয়ে তার যে কর্তব্যটুকু সেটুকু হয়তো উনি এভাবেই করে যেতে চেয়েছিলেন। তো যাই হোক, তো তারপরে সত্যি সত্যি ওনার মানে কলেজে পড়ার ক্ষেত্রে পড়াশুনো পরবর্তী ক্ষেত্রেও হায়ার স্টাডিজ করে, তো সেই টাকা পয়সাটা অনেকটাই কাজে এসেছিল। ওই ছোটোখাটো যে গয়না টয়না ছিল সেগুলো থেকেও মানে বেচে ওরা টাকা পয়সা পায়। এবং রিসেন্ট আমি তো বললামই যে উনি একটা কলেজে অধ্যাপনা কাজের সাথে যুক্ত হয়েছেন। ওনার বিয়েও হয়ে গেছে। সেই যে বন্ধু ছিল যে কলেজে পড়তো, যে কলকাতায় থাকতো, তো এখন উনি তার হাজবেন্ড। তো এটাই ছিল ঘটনা। মামনকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আর সত্যিই মানুষের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত নিজের নিজের কর্মটাকে ভালো রাখা, নিজের নিজের কাজ নিজের নিজের জায়গায় অন্তত ঠিক রাখা। তো এটুকুই ছিল ঘটনা, আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ একটু বেশি বেশি করে সকলের সাথে শেয়ার কিন্তু করে দেবেন অবশ্যই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।